হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মাইল স্টাডি। আজকে যিনি আমাদের সাথে উপস্থিত আছেন তিনি ডাব্লিউবিসিএস এর একজন শেষতম উজ্জ্বল নক্ষত্রের মধ্যে আমরা তাকে ধরতে পারি, কারণ 2019-এ তিনি ডিএসপি তে 12 র্যাঙ্ক করেছেন। সোম শুভ্র কাপড়ি স্যার। তো আজকে আমরা স্যারের থেকে জেনে নেব আমাদের আসন্ন ডাব্লিউবিসিএস পরীক্ষার কিছু স্ট্র্যাটেজির ব্যাপারে, এবং শেষ কয়েকদিন বাকি আছে আর পরীক্ষার। তো তোমরা কিভাবে নিজেদেরকে আর কি তৈরি করবে, এবং শেষ সময় প্রিপারেশনটা এবং প্ল্যানিংটা ঠিক কিরকম হওয়া উচিত। তো প্রথমে সোমশুভ্র স্যারকে অনেক অনেক ওয়েলকাম আমাদের শোতে, এবং নমস্কার। আপনাকে অনেক অনেক আপনাকে অভিনন্দন। অনেক ধন্যবাদ। আহ, তো স্যার আমরা শুরু করতে পারি যে আপনার মানে আপনার ডাব্লিউবিসিএস এর সময় আপনি যে প্রিপারেশন স্ট্র্যাটেজিটা ফলো করতেন আপনার প্রিলিমস এর সময়, সেটা যদি একটু শেয়ার করেন। নমস্কার স্মাইল স্টাডিকে, কারণ এই প্ল্যাটফর্মটা শেয়ার করার জন্য, প্ল্যাটফর্মে কিছু বলার জন্য। আর আহ, সমস্ত ফিউচার অ্যাসপিরেন্ট যারা 2021-এ প্রিলিমস দেওয়ার জন্য প্রিপেয়ার হচ্ছে বা যারা দিতে যাবে বলে মনস্থির করে ফেলেছে অলরেডি, তাদের সবার জন্যই এই ভিডিওটা। আমার মনে হয় যে অ্যাকচুয়ালি সুমিত যেটা আমাকে বললেন অ্যাকচুয়ালি যে আমার প্রিপারেশন পার্টিকুলারলি স্ট্র্যাটেজিটাকে বলার জন্য। তো এখানে আমি বেসিক্যালি কিছু কথা বলবো যেটা হয়তো সবার জন্যই অ্যাপ্লিকেবল। হয়তো ওয়ান সাইজ ডাজেন্ট ফিট টু অল। ঠিক আছে? হয়তো দেখুন, মানে আমি যেভাবে প্রিপারেশন নিয়েছি, বা হয়তো এক্স ওয়াই জেড যারা হয়তো এই প্যানেলে রয়েছেন, অলরেডি সিলেক্টেড হয়েছেন 2019-এ, সবার হয়তো প্রিপারেশন স্ট্র্যাটেজিটা আলাদা ছিল। বাট ওয়ান থিং, একটা জিনিস সবার মধ্যে কমন ছিল, সেটা হচ্ছে যে ফোকাস, ডেডিকেশন, পার্সিভারেন্স। ঠিক আছে? এই অধ্যবসায় আর ফোকাস, এটা কিন্তু সবার ক্ষেত্রেই কমন ছিল। যে আলটিমেট কিন্তু এই পিডিএফ লিস্টে ইন্টারভিউ হার্ডেলের পর যেন আমরা নামটাকে দেখতে পাই সেখানে গিয়ে। একদম। তো সেই হিসেব করে যদি আমরা আজকে ডিসকাশনটাকে রাখি, তো প্রথমেই বলবো যে দেখো, প্রিলিম স্টেজটা হচ্ছে মোস্ট ভাইটাল। কারণ প্রিলিম স্টেজটা যদি কেউ ক্লিয়ার করতে না পারে, এই যে পুরো যে জার্নিটা, প্রিলিমস, মেন্স অ্যান্ড অ্যাজ ওয়েল এজ ইন্টারভিউ, পুরোটাই কিন্তু আলটিমেট বিফলে যাবে। তো সেই হিসেব করে আমি যদি বলি যে আজকে প্রিলিমস এর জন্য আমরা যেভাবে প্রিপারেশন নেব, বা আমরা কিভাবে নিজেদেরকে প্রিপেয়ার করব, সেটা হচ্ছে আমাদের একটা মেন আলোচনার বিষয়বস্তু এখানে। তো দেখো, এখানে আমরা তিনটে টাইপের অ্যাসপিরেন্টস কে পাবো। একটা টাইপের অ্যাসপিরেন্ট যারা ওয়েল প্রিপেয়ার্ড, সারা বছর ধরে এই প্যান্ডেমিকের মধ্যে নিজেদেরকে প্রিপেয়ার করেছো। সেকেন্ড টাইপের একটা অ্যাসপিরেন্ট যারা মোটামুটি ভাবে প্রিপেয়ার বাট নট কনফিডেন্ট। আর একটা থার্ড টাইপের অ্যাসপিরেন্ট যে আমি ডাব্লিউবিসিএস এক্সাম দেবো, সেজন্য আমি এক্সাম দিতে যাচ্ছি। তো তিনজনের জন্য অ্যাজ অন ডেট, মানে আজকের মুহূর্তে আমাদের 22 তারিখ, 22 আগস্ট প্রিলিমস এক্সাম। তো যদি আমরা ধরে নিই আমাদের হাতে মেরে কেটে 10 থেকে 11 দিন, তো এই শেষ মুহূর্তটাতে, এই শেষ সময়টাতে আমরা কিভাবে সময়টাকে ইউটিলাইজ করব। তো দেখো, একটা ইউনিভার্সাল ফ্যাক্ট, যে যেখান থেকে যে মানে সাবজেক্টটা স্টাডি করে থাকো না কেন, সেটা যে কোনো বুক হোক বা যে কোনো স্টাডি মেটেরিয়াল হোক, সেটাকে কিন্তু রিভিশন করতে থাকো। এই মুহূর্তে নতুন করে আর কোনো কিছুকে রিভিশন করার দরকার নেই। হয়তো কেউ কেউ এটা ভাবতে পারো যে আমার এই টপিকটা আমি মিস করে ফেলেছি, এই চ্যাপ্টারটাকে আমি একদমই স্টাডি করতে পারিনি। এখন কিন্তু এই মুহূর্তে আমার পার্টিকুলারলি আমার মনে হয় যে ওটাকে নিয়ে ওরিড হয়ে কোনো কিন্তু লাভ আলটিমেট হবে না। কারণ তুমি যে জিনিসটা পড়েছো, তোমার যে জায়গাটাতে স্ট্রেংথ রয়েছে, তোমার যে সাবজেক্টটাতে স্ট্রেংথ রয়েছে, সেটাকে জাস্ট রিভিশন দাও। সেটা তোমার কাছে এনাফ বলে মনে হবে আলটিমেট এক্সাম হলে গিয়ে। আজকে যদি তুমি যে চ্যাপ্টারটা হয়তো পড়োনি, বা হয়তো কোনো একটা ফ্রেন্ডের সাথে ডিসকাস করছো, সে হয়তো তোমাকে একটা আননোন টপিক কিছু বললো, তুমি হয়তো সেখানে একটু মানে চাপ খেয়ে গেলে যে তাই তো, আমার তো এই জিনিসটা পড়া হয়নি। তো আমি একটা কথাই বলবো যে এখন এই মুহূর্তে
ওরিড হওয়ার কোনো জায়গা নেই। জাস্ট সেলফ কনফিডেন্স যে হ্যাঁ, আমি যতটুকু স্ট্রাগল করেছি সেই স্ট্রাগলটার উপরে বা সেই এফোর্টটার উপরে আমার কনফিডেন্স আছে কি আমি ভালো পারফর্ম করব। একদম। তো আশা করবো আপনি যেটা বললেন সেটা অ্যাসপিরেন্টরা খুব সিরিয়াসলি নেবে, কারণ যে তিন টাইপ অফ অ্যাসপিরেন্টস এর কথা আপনি এখানে বললেন এইটাই কিন্তু সাধারণত আমরা দেখতে পাই। তো এবার পরের প্রশ্নটা আপনার কাছে আমি রাখছি, সেটা হচ্ছে একটু সাবজেক্ট ওয়াইজ আমরা কথা বলবো, কারণ একদম আর কিছুদিন বাকি, 2 সপ্তাহ নেই। তো সেক্ষেত্রে স্টুডেন্টরা অনেকটাই প্যানিকে ভোগে সাবজেক্ট নিয়ে। তো সেক্ষেত্রে আমি একটুখানি হিস্ট্রি নিয়ে আলোচনা করতে চাইবো আপনার সাথে, যে হিস্ট্রিটা তারা এই মুহূর্তে শেষ মুহূর্তে দাঁড়িয়ে কিভাবে রিভিশন করবে, অর্থাৎ কিভাবে করলে ভালো হয়। যদি আপনি একটু শেয়ার করেন, দেখো সুমিত, যেহেতু যদি আমি 50 নম্বর এই একটা ব্যাপারটা ভাইটাল নিয়ে পার্ট প্লে ডিসকাশন করছে। করি। হ্যাঁ, একদমই একদমই। তুমি একদম একটা মানে কারেক্ট পোর্শন অ্যাজ ওয়েল অ্যাজ মাই ফেভারিট যে পোর্শনটা নিয়ে তুমি টপিকটাকে মানে উত্থাপন করলে আর কি। তাহলে তো তো অবশ্যই একটা টু দা পয়েন্ট এবং আমি, অত্যন্ত প্রমিনেন্ট আনসার অ্যাসপিরেন্টরা পাবে। হ্যাঁ ডেফিনেটলি আমি চেষ্টা করব দেওয়ার সেটাকে। দেখো অ্যাকচুয়ালি প্রিলিমসে যে 8টা টোটাল পেপার মানে 8টা সাবজেক্ট রয়েছে 25 × 8। তো সেখানে যদি আমরা প্রিলিমিনারি দেখি যে হিস্ট্রি ওয়েটেজটা কিন্তু 50 মার্কস। একটা হচ্ছে অ্যানসিয়েন্ট অ্যান্ড মেডিভেল মিলিয়ে, একটা হচ্ছে মডার্ন হিস্ট্রি। ঠিক আছে? তো সেখানে হচ্ছে দেখো যে এখন আমি কিন্তু কোনো পার্টিকুলার কোন বই ফলো করবে, কোন নোটস ফলো করবে সেই বক্তব্যে কিন্তু আমি আসতে চাইছি না। আমার বক্তব্য হচ্ছে উইদিন 10 ডেজ এর মধ্যে তোমরা প্রিপারেশনটাকে আলটিমেট স্টেজে কিভাবে নিয়ে যাবে, সেটার জন্য আমি প্রথমেই বলবো ফার্স্ট প্রায়োরিটি তোমাদেরকে রাখতে হবে হিস্ট্রিতে। কারণ এটা 50 মার্কস কাভার করছে। এবং উইদিন 50 মার্কস আমরা যদি লাস্ট ইয়ার কোশ্চেন প্যাটার্ন বা কোশ্চেনের যে ট্রেন্ডটা সেটাকে যদি আমরা অ্যানালাইসিস করি, তো সেখানে কিন্তু একটা ব্যাপার খুব এভিডেন্ট যে মডার্ন হিস্ট্রি থেকে অলমোস্ট 25 থেকে 30 কোশ্চেন এবং একদম। অ্যানসিয়েন্ট অ্যান্ড মেডিভেল থেকে অলমোস্ট 20 কোশ্চেন। তো সেখানে আমি প্রথমেই বলবো তোমরা মডার্ন হিস্ট্রিটাকে খুব ভালো মতো করে যে যে সোর্স থেকেই পড়ে থাকো না কেন সেটাকে খুব ভালো মতো রিভিশন দাও, জাস্ট ফ্যাকচুয়াল সেন্সে। কারণ প্রিলিমসে আমাদের কনসেপচুয়াল অ্যাসপেক্টটা কিন্তু খুব একটা বেশি রোল প্লে করে না। এখানে কিন্তু ফ্যাকচুয়াল কোশ্চেন গুলো কিন্তু খুব বেশি থাকে। ফর এক্সাম্পল, এশিয়াটিক সোসাইটি কবে এস্টাবলিশ হয়েছিল, কে এস্টাবলিশ করেছিল, চৌরি চৌরা মুভমেন্ট কবে উইথড্র করা হয়েছিল, কোন ইয়ারে উইথড্র হয়েছিল, আজাদ হিন্দ বাহিনী কোন সালে তৈরি হয়েছিল। তো এটা যদি আমরা পাস্ট পেপারের অ্যানালাইসিস করি, তো এটা কিন্তু খুব এভিডেন্ট যে আমাদের ফ্যাকচুয়াল অ্যাসপেক্ট গুলোর উপরে খুব এমফাসাইজ করতে হবে। সেই অ্যাসপেক্টে বলবো যে তোমরা মডার্ন হিস্ট্রির মধ্যে যদি আমি পার্টিকুলার বলি, সিপাহী বিদ্রোহ, সোসিও রিলিজিয়াস রিফর্ম, দেন হচ্ছে গান্ধীজি 1915 থেকে যখন ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টে এন্ট্রি নিলেন সেখান থেকে শুরু করে আপ টু 1947, এই পোর্শনটাকে কিন্তু খুব ভালোভাবে এম্পাসাইজ করতে হবে। এবং অ্যাজ ওয়েল অ্যাজ কংগ্রেস যে এস্টাবলিশমেন্ট অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ কংগ্রেস সিজন, এগুলোর পার্টিকুলার একটা কংগ্রেস সিজনের কি মানে অ্যাচিভমেন্ট ছিল বা সেটাতে কোন ভদ্রলোক প্রিসাইড করেছিলেন, এই পার্টিকুলার ফ্যাকচুয়াল অ্যাসপেক্ট গুলোর উপর আমরা এমফাসাইজ করব। এরপরে আমরা যদি আসি অ্যানসিয়েন্ট হিস্ট্রিতে, অ্যানসিয়েন্ট হিস্ট্রি স্টার্টিং ফ্রম দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, ঋগ্বেদিক, পোস্ট ঋগ্বেদিক, বুদ্ধিজম, জৈনিজম, এখান থেকে শুরু করে গুপ্তা পিরিয়ড অব্দি আমরা কিন্তু এই পোর্শনটাকে ভালোভাবে ফোকাস করব। গুপ্তা এবং হর্ষবর্ধনের পর থেকে আমরা কিন্তু সিলেক্টিভলি স্টাডি করব। কারণ ওই পোর্শন গুলোর কিন্তু যদি আমরা দেখি যে প্রবাবিলিটি কি এক্সামে কতগুলো কোশ্চেন আসছে, দ্যাট মিনস আমি এটা বলতে চাইছি যে আপনি কতটা এফোর্ট দিচ্ছেন সেটার উপরে এবং আপনি কতটা আউটপুট পাচ্ছেন এক্সামে। সেই অ্যাসপেক্ট থেকে বললে ইন্দাস ভ্যালি থেকে হর্ষবর্ধন অব্দি, দ্যাট মিনস ওই 620 এডি অব্দি আপনি থরলি রিভিশন করুন। এবং বাকি যে পোর্শনটা যে রিজিয়নাল যে কিংডম গুলো ছিল সেখানে জাস্ট ফ্যাকচুয়াল জিনিসগুলোকে কাভার করে আপনারা বেরিয়ে যান। এবং মেডিভেলের জন্য আমি বলবো, কারণ মেডিভেলের ওয়েটেজটা এমনিতেও কম থাকে, তো সেখানে আপনারা জাস্ট ফ্যাকচুয়াল টার্ম গুলোকে বা কার সময় এটা হয়েছিল বা ওনার মানে নবরত্ন ইয়েতে মধ্যে কোন কোন নামগুলো ছিল, জাস্ট আলাউদ্দিন খিলজির কিছু অ্যাচিভমেন্ট, বাবরের কিছু অ্যাচিভমেন্ট, দোজ সর্টস অফ
মানে এটা কিন্তু কমপ্লিটলি ফ্যাকচুয়াল হিসেবে আমি বলবো যে তোমরা প্রিপারেশন নাও। আপনি যথেষ্ট ডিটেলিং করলেন যে এই কটা দিনে ছাত্রছাত্রীরা ঠিক কিভাবে হিস্ট্রি প্রিপারেশনটা নিতে পারে। কারণ অনেকেই একটা প্যানিকে থাকে, এটা তো আমরা জানি, আপনিও নিশ্চয়ই অনেক মেসেজ পান ছাত্রছাত্রীদের কাছ থেকে। তো সেক্ষেত্রে খুবই হেল্পফুল এই ভিডিওটার মাধ্যমে তারা জানতে পারবে। পরে আসছি আমি, যদি একটু ইন্ডিয়ান আর ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি নিয়ে কিছু বলে, এই শেষ কিছুদিনে কিরকম ভাবে তারা হ্যাঁ, প্রিপারেশনটা গ্যাদার করবে আপনাদের। জিওগ্রাফি যদি আমি বলি, অ্যাকচুয়ালি সিলেবাসে কিন্তু মেনশন করা আছে। যখন আমরা যদি আমরা জিওগ্রাফি সিলেবাসটাকে দেখি, যে স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল, দ্যাটস একদম। দ্য কি টার্ম। ঠিক আছে, দ্যাটস দ্য কি টার্ম, স্পেশাল রেফারেন্স। দ্যাট মিনস এখানে যারা এক্সাম দিতে যাচ্ছ তাদেরকে আমি দুটো জিনিস বলবো জিওগ্রাফি প্রিপারেশনে। ফার্স্ট ব্যাপার হচ্ছে, তোমরা এই মুহূর্তে ফিজিক্যাল জিওগ্রাফিটা অতটা রিভিশন নাও দিতে পারো, কারণ প্রিভিয়াস কোশ্চেন সেট আপ যদি আমরা দেখি বা কোশ্চেন ট্রেন্ড যদি আমরা দেখি, সেখানে কিন্তু ফিজিক্যাল জিওগ্রাফি থেকে খুব মিনিমাম কোশ্চেন এসছে। আমরা ফোকাস করব দুটো জায়গার উপরে, একটা হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি, আর একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। পার্টিকুলারলি যখন ইন্ডিয়ান জিওগ্রাফি আমরা পড়বো, যেমন ধরো এগ্রিকালচার, মিনারেলস, সয়েল, ঠিক আছে, মানে যেটা আমাদের মানে ডে টু ডে তুমি বলো নিউজে আছে, বা যেটা হচ্ছে মোস্ট মানে যারা হয়তো এর আগেও কোশ্চেনটাকে অ্যানালাইসিস করেছো তাদের মধ্যে একটা মিনিমাম হলেও কিন্তু নলেজ আই হোপ কি আছে, যে হ্যাঁ আমরা পার্টিকুলারলি যে এই টাইপের ফিজিক্যাল জিওগ্রাফিটাকে বাদ দিয়ে যে ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যে যে টপিকগুলো আমি বললাম এগুলোকে ফলো করব। এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি যখন আমি পড়বো, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির মধ্যে পার্টিকুলারলি ফ্যাকচুয়াল থিং আবার আমি রিমেম্বার করাচ্ছি, ফ্যাকচুয়াল জিনিসগুলোকে। যেমন ধরুন ওয়েস্ট বেঙ্গলের ড্যাম, যে ড্যাম গুলো কোথায় সিচুয়েটেড, বা এটা কোন নদীর উপরে, বা ওয়েস্ট বেঙ্গলের রিভার গুলো কোথা থেকে উৎপত্তি হয়েছে, সেটা কোন ডিস্ট্রিক্টের উপর দিয়ে গেছে। দেন হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের কোন ডিস্ট্রিক্টে কিরকম টাইপের সয়েল পাওয়া যায়, যেমন ধরুন বাড়ি, ঠিক আছে, তাল, এই টাইপের যে পার্টিকুলার ওয়েস্ট বেঙ্গল ফিচার যে রেফারেন্স গুলো রয়েছে, ঠিক আছে, ডুয়ার, তরাই, এগুলোর মানেটা কি, ঠিক আছে। দেন হচ্ছে আপনার সেন্সাস ইজ মোস্ট ভাইটাল, কি সেন্সাস থেকে মোটামুটি ভাবে অনেক কোশ্চেন থাকে। তো সেন্সাস যখন আমি পার্টিকুলারলি দেখবো, আপনি যখন জিওগ্রাফি নিয়ে আমায় বলছেন কিছু বলার জন্য, তো সেন্সাসটাকে আমরা দুটো সেন্সে দেখবো। একটা হচ্ছে ইন্ডিয়ান অ্যাসপেক্টে, টোটাল ইন্ডিয়ান যে সেন্সাস, আর একটা ওয়েস্ট বেঙ্গল অ্যাসপেক্টে, ওয়েস্ট বেঙ্গলের সেন্সাস। এটাকে যখন আমরা পড়বো, আমরা একটা ট্যাবুলার ফর্মে পড়বো। কি আমি ইন্ডিয়ান অ্যাসপেক্টে দেখবো আমার লিটারেসি রেট কত, আমি ওয়েস্ট বেঙ্গল অ্যাসপেক্টে দেখবো আমার লিটারেসি রেট কত, আমি টোটাল দেখবো যে সেক্স রেশিও ইন্ডিয়ান অ্যাসপেক্টে কত, ওয়েস্ট বেঙ্গল অ্যাসপেক্টে কত। তো তখন কি হয়, যে কোশ্চেনটা আমার ইন্ডিয়া বা ওয়েস্ট বেঙ্গল যেখান থেকেই থাকুক না কেন, মোটামুটি ভাবে ওটা কিন্তু একটা মাইন্ডে কিন্তু মানে খুব সুন্দরভাবে গেঁথে যায় এভাবে ট্যাবুলার ফর্মে পড়লে। তো সেন্সাসটা খুব ভাইটাল, কারণ মোটামুটি ভাবে দু তিনটে কোশ্চেন এখান থেকে মানে অলমোস্ট আসে। আর একটা ব্যাপার হচ্ছে এই সুন্দরবন, সুন্দরবন পার্টিকুলারলি খুব ইম্পর্টেন্ট, জাস্ট বিকজ অফ টু আর থ্রি অ্যাসপেক্ট। কারণ দেখুন, সুন্দরবন একটা ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ হেরিটেজ সাইট, একটা রামসার সাইট, অ্যাজ ওয়েল এজ টাইগার রিজার্ভ, একটা ন্যাশনাল পার্ক। এবং রিসেন্ট টাইমে সুন্দরবনে ক্লাইমেট চেঞ্জের জন্য যে সমস্ত হ্যাবিটেটরা সেখানে রয়েছে, তাদের লাইভলিহুডের উপর যে ইম্প্যাক্ট গুলো আসছে, প্রায়শই কিন্তু আমরা নিউজ পেপারে এই ফ্যাক্টটাকে দেখতে পাই, ঠিক আছে। একদম। তো এই পার্টিকুলারলি এই অ্যাসপেক্টে আমি বলবো যে সুন্দরবনের অ্যাসপেক্টটাকে নিয়ে তোমরা ফ্যাকচুয়াল যা কিছু পাবে, সেটা উইকিপিডিয়া হোক বা কোনো স্ট্যাটিক বুক হোক, তো সেখান থেকে তোমরা চেষ্টা করো যে ওই ফ্যাক্ট গুলোকে রিমেম্বার করার মতো। এবং এখানে আমি এটাও লক্ষ্য করেছি যে এই টাইপের কোশ্চেন প্রিলিমসে আছে, কবে ন্যাশনাল পার্কের তকমা পেয়েছে, কবে রামসার সাইটের তকমা পেয়েছে, এই সমস্ত ফ্যাকচুয়াল পার্টিকুলারলি ফ্যাক্ট গুলো, বা সুন্দরবনে কি কি টাইপের আপনার অ্যানিমেলস বা হ্যাবিটেটের আমরা সন্ধান পাবো, দোজ সর্টস। আমার মনে হয় যে মোটামুটি ভাবে আমি তোমাদেরকে একটা মানে জাস্ট একটা আহ, মানে পাথ আমি মানে ইয়ে করতে পারছি, মানে গাইড, জাস্ট শর্ট অফ। মানে দেখো, একটা ভিডিওর মধ্যে কিন্তু এই মানে ইলাবোরেট মানে করে বলাটা সম্ভব নয়, বাট আমার মনে হয় যে আপনি না, দিক আমি নির্দেশটা করে তোমরা দিচ্ছেন। কোন
হ্যাঁ কোন অ্যাঙ্গেল থেকে পড়বে এক্স্যাক্টলি। তো সেটা আমি তোমাদেরকে মানে ক্লারিফাই করার চেষ্টা করছি অ্যাকচুয়ালি। এবং এক্ষেত্রে আমি একজন এডুকেটেড হিসেবে বলতে পারি, আপনি এত সুন্দর করে উপস্থাপিত করলেন পুরো বিষয়টা। কারণ শেষ মুহূর্তে এসে পরীক্ষার্থীরা কি পড়বে সেটাও কিন্তু সেভাবে তাদের কাছে পৌঁছবে, সেইভাবে বলার ধরনটাও কিন্তু আপনার অত্যন্ত সুন্দর ছিল। মানে আমি জানি এই ভিডিওটা দেখার পর বহু পরীক্ষার্থী হেল্প পাবে, অন্তত যারা নতুন এই মুহূর্তে। কারণ নতুনদের প্রশ্ন প্রচুর থাকে, তাদের প্রত্যেক পদে পদে প্রশ্ন থাকে যারা নতুন দেবে। তো শংশুপ্রভ বাবুর কাছে আমার পরের প্রশ্ন খুবই কমন এক্ষেত্রে প্রশ্নটা। সেটা হচ্ছে, আপনি যদি কিছু ডুজ অ্যান্ড ডোন্টস একটু বলে দেন পরীক্ষার্থীদেরকে, অন্তত যারা নতুন এবার দিতে যাচ্ছে, তারা প্রচুর ভুল করে ফেলে, সেক্ষেত্রে যদি আপনি কিছু টিপস দেন প্রিলিমসের জন্য। প্রথমে যদি আমি ডুজের মধ্যে আসি, যে তোমরা কি করবে, কি করাটা হুম, তোমাদের ওখানে অ্যাজ এ মানে পরীক্ষার্থী হিসেবে হ্যাঁ, কোনটা এটা কর্তব্য খুবই একটা করার, দেখো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এই মুহূর্তে। ফার্স্টে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, কারণ আমিও নিজে এক্সামের সময় অনেক ফেস করেছি সিমিলার ব্যাপারটা। সেই কারণে আমি যেটাকে ফেস করেছি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। নিশ্চয়ই নিশ্চয়ই। প্রথম ব্যাপার হচ্ছে যে আমরা অ্যাডমিটটা ডাউনলোড করার পরে অ্যাডমিটে আমার পিকচারের নিচে কি কি লেখা রয়েছে না, আমরা কখনো কিন্তু মানে অনেক এক্সামিনারকে আমি পার্টিকুলারলি দেখেছি, খুব খুব সিরিয়াস অ্যাসপিরেন্টস বাদ দিয়ে, তারা কিন্তু কখনো ওই টপ মানে পয়েন্ট গুলোকে পড়ে দেখে না যে অ্যাকচুয়ালি অ্যাডমিটে আমার কি লেখা রয়েছে। আর আমি এখানে একটা কথাই বলবো যে অ্যাজ এন অ্যাডমিনিস্ট্রেটর তুমি ডাব্লিউবিসিএস এক্সাম দিতে যাচ্ছ, মানে মানে এখানে তোমার এমন একটা মানে অ্যাটিটিউড তৈরি করতে হবে যে জিনিসটা হচ্ছে তুমি তোমার হাতে যে ডকুমেন্টটা রয়েছে সেই ডকুমেন্টটাকে থরোলি স্টাডি করতে হবে। এটা অনেকে হয়তো ভাবে যে হয়তো কিছু পয়েন্ট লেখা রয়েছে, আরে ভাই আমি তো এটা জানি, এটা আমার বন্ধু আমাকে বলে দিয়েছে, নট লাইক দ্যাট। তুমি নিজে আগে স্টাডি করো তোমার অ্যাডমিটটাতে কি লেখা রয়েছে। ফার্স্ট থিং কি, তোমাকে ব্ল্যাক বল পয়েন্ট পেন নিয়ে যেতে হবে, ওখানে কিন্তু জেল পেন নয় বা কোনো ফাউন্টেন পেন নয়, ব্ল্যাক বল পয়েন্ট পেন, ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে, যদি কারো ওখানে পিকচার ক্লিয়ার না থাকে অ্যাডমিটে, তাকে কিন্তু অ্যাডিশনালি পিকচার নিয়ে যেতে হয়। কারণ অনেক সময় এটা দেখা গেছে এক্সামে বসার পরে তার কাছে কিন্তু ইন্ডিভিজুয়ালি পিকচার চাওয়া হয়েছে, ঠিক আছে। থার্ড থিং হচ্ছে, যখন আপনি ওএমআর শিটে নাম রোল নাম্বার এগুলোকে ফিল আপ করছেন, এটা কিন্তু খুব মানে আমি এটাকে খুব বারবার করে এমফাসাইজ করে বলছি, খুব কসাসলি কিন্তু ফিল আপ করবেন। একবার যদি আপনি ভুলভাবে ফিল আপ করে দিয়েছেন বা যদি কোনো ওখানে ভুল ফিল আপ করেন, সেখানে কিন্তু এক্সামিনাররা পরিষ্কার করেই বলে দেয় প্রথমেই যে আপনার কিন্তু ওএমআর শিট কোনোভাবেই চেঞ্জ হবে না। আপনি এক্সাম শুরুর আগে কোনো একটা ভুলভাবে ফিল আপ করে ফেললেন, যখন আপনার ওখানে ইনভিজিলেটর বলবে যে এটাকে চেঞ্জ কোনোভাবে করা সম্ভব না আপনার ওএমআর শিটকে, সেখানে ওই টেনশনের চাপে পড়ে না আপনার এক্সামের কিন্তু 12টা বেজে যাবে। তো একদম। প্রথমে 10-15 মিনিট আগে আপনি এক্সাম হলে ঢুকুন, ঠান্ডা মাথাতে আপনার নাম রোল নাম্বার ওএমআর শিটকে খুব সুন্দরভাবে সুস্থ মস্তিষ্কে ফিল আপ করুন। কোশ্চেন পেপার আসবে, অনেককে আমি এটাও দেখেছি জাস্ট কোশ্চেন পেপার হয়তো মানে এক্সাম শুরু হওয়ার জাস্ট 5-7 মিনিট আগে হয়তো দিয়েও দেয় কোনো কোনো সেন্টারে। ওনারা বলেন যে কোশ্চেন পেপারটাকে এই মুহূর্তে আপনারা জাস্ট ওপেন করবেন না। তো অনেকে কি করে উত্তেজনার চোটে ওটাকে হয়তো খুলে ফেলে কোশ্চেন পেপারটাকে। এগুলো করবেন না, কারণ সময়টা সবার জন্যই 2.5 ঘন্টা। আপনার ওখানে মেন যে ব্যাপারটা দরকার সেটা হচ্ছে মেন্টাল স্টেবিলিটি, আপনার নিজের উপরে কনফিডেন্স। আপনি এটা ভাববেন না যে আমি যদি 2-3 মিনিট আগে কোশ্চেন পেপারটাকে আমি খুলে ফেলি তো আমি অনেকগুলো বেশি অ্যান্সার করতে পারবো, নট লাইক দ্যাট। সেকেন্ড অ্যাসপেক্ট, কোশ্চেন পেপারটাকে ফ্রম 1 to 200, যে 200 কোশ্চেন, সেখানে ফার্স্ট রাউন্ডে আপনারা করবেন কি, যে কোশ্চেন গুলো আপনি একদম 100% শিওর কি হ্যাঁ এই কোশ্চেনটা আমি কিন্তু কনফিডেন্টলি অ্যান্সার দিতে পারছি, ফার্স্ট রাউন্ডকে যেগুলোতে আপনি কনফিডেন্ট সেগুলোকে জাস্ট অ্যান্সার করুন, ওএমআর শিটে ফিল আপ করুন। সেকেন্ড রাউন্ডে কি হবে, কিছু কিছু কোশ্চেন আসবে যেগুলো আপনার 4টে অপশনের মধ্যে 2টো অপশনকে আপনি আগেই এলিমিনেট করে ফেলেছেন, 2টো অপশনের মধ্যে আপনার কনফিউশন আসছে। সেকেন্ড রাউন্ডে আপনি এই কোশ্চেন গুলোকে অ্যাটেন্ড করুন যেটাতে আপনার 2টো অপশনের মধ্যে কনফিউশন হচ্ছে। এই 2টো রাউন্ড করার পরে আপনি দেখুন যে আপনার কতগুলো কোশ্চেন টোটাল আপনি অ্যাটেম্প করতে পারলেন এক্সামে।
যদি আপনি 130 কোশ্চেন অলরেডি দুটো অ্যাটেম্পটে, মানে দুটো রাউন্ডে অ্যাটেম্প করে ফেলেন, তাহলে আমার মনে হয় না আপনাকে খুব বেশি মানে এবড়ো খেবড়ো ভাবে অ্যাটেম্প করার দরকার। যদি আপনি 100 থেকে 110-এর মধ্যে অ্যাটেম্প করেন, তাহলে অন্তত পক্ষে থার্ড রাউন্ডে আপনাকে আরো 20 থেকে 30টা কোশ্চেন অ্যাটেম্প করতে হবে। যদি কেউ 90-এর মতো ফার্স্ট এবং সেকেন্ড রাউন্ড মিলে অ্যাটেম্প করে থাকেন, তাকে কিন্তু অন্তত পক্ষে আরো 40টা কোশ্চেন কিন্তু অ্যাটেম্প করতে হবে। আর একটা ব্যাপার এখানে আমি বলে রাখি, লাস্ট ইয়ারের পার্সপেক্টিভে 2020 প্রিলিমসে যেটা হয়েছিল, সেখানে জেনারেলের কাট অফ ছিল 127, একদম। এবং এবং এটা বাকি অনেকে এক্সপেক্টও করেনি। আপনার গ্রুপগুলোরও এক্স্যাক্টলি। তো এটা আমি অনেকের কাছ থেকে মেসেজ পেয়েছিলাম, বা অনেকের কাছ থেকে আমিও কল ইভেন আপনাকে পেয়েছিলাম। এই প্রশ্নটা আমি করতাম সেখানে একটু সবাই, পরে। হ্যাঁ, সেখানে আমাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করেছিল সবাই, স্যার এটা কিন্তু আমি ভাবতে পারিনি যে স্যার 127 প্রিলিমসে কাট অফ হতে পারে। আরে দেখো, তোমরা যারা ফিউচার অ্যাসপিরেন্ট সবাইকে বলবো, কতটা কাট অফ হবে এই ভাবনাটা তোমার নয়। তোমার ডিউটি হচ্ছে ওখানে গিয়ে তুমি কতটা পারফেক্ট এবং কনফিডেন্টলি অ্যান্সার করে আসতে পারছো। মেবি হ্যাঁ, কেউ কিন্তু 170 অ্যান্সার করেও আসে। দ্যাট ডাজেন্ট নেসেসারিলি মিন কি তার জন্য সবাইকে 170 করে আসতে হবে। তুমি তোমার যে লেভেলে প্রিপারেশন রয়েছে, তুমি তোমার হিসেবে মানে যতটা কনফিডেন্ট রয়েছে, তুমি সেভাবে মানে অ্যান্সার করবে। এখানে কারোর সাথে কম্পেয়ার করার কোনো ব্যাপার নয়। কিন্তু কোনো ইমাজিনারি কাট অফ আগের থেকে কিন্তু মাইন্ডে প্রিসেট করে যাবে না এক্সামে, যে এতটা কাট অফ আসতে পারে। সেটা ডিপেন্ড করছে কোশ্চেন কতটা টাফ হচ্ছে, বাকিরা কিভাবে পারফর্ম করছে তার উপরে। এগুলোর মধ্যে অনেক ফ্যাক্টর রয়েছে। তো আমি এটাই বলবো যে এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে মানে ওরিড হয়ে কোনো লাভ নেই। তোমাদের যে প্রিপারেশন লেভেল, তোমাদের যে স্ট্র্যাটেজি, নিজের নিজের মতো যে স্ট্র্যাটেজি নিয়ে বানিয়েছো যে আমাকে এই এক্সামটা ক্লিয়ার করতে হবে, সেই আত্মবিশ্বাসটা নিয়ে তোমরা উইথাউট ইমাজিনারি কাট অফ তোমরা এক্সামটাকে মানে এক্সামের মতো করে দিও। সোমশুভ্র বাবুকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে এটা শেয়ার করার জন্য। কারণ লকডাউনের লকডাউনের পরিস্থিতি চলাকালীনই বহু ছাত্রছাত্রী তো প্রিপারেশনটা নিয়েছে, যেটুকু আমরা জানি, সবাই জানি। তো সেক্ষেত্রে তাদের না অনেক ক্ষেত্রেই মোটিভেশন লস হয়েছে, অনেক ক্ষেত্রেই হয়েছে। তো আপনার মতো একজন মানুষের কাছ থেকে এইরকম লেভেল অফ মোটিভেশন পাওয়াটাও কিন্তু একটা ব্লেসিং তাদের জন্য। এটা রীতিমতো তাদের জন্য এটা খুব ভালো করে কাজ করবে যে স্যার এত সুন্দর করে জিনিসটা শেয়ার করলেন। তো আপনার কাছে আর আমার সর্বশেষ প্রশ্ন, যেটা আমি অনেক গ্রুপে দেখতে পাচ্ছি, তাই ঠিক করলাম আপনাকে করেই দিই, অ্যাসপিরেন্টদের হেল্প হবে। সেটা হচ্ছে শেষ যেই 2 সপ্তাহের মতো বাকি, তাতে না দুটো প্রশ্ন, দুটো বিষয়ের মধ্যে না অ্যাসপিরেন্টরা বেশ ঘোরাফেরা করছে। একটা হচ্ছে এই শেষ সময় কি তারা রিভিশনটাই করবে নাকি এমসিকিউ প্র্যাকটিস করবে। আর যদি তারা এমসিকিউ প্র্যাকটিস করে, এই মুহূর্তে সব থেকে ট্রাস্টেড সোর্স বা এই বলে কি কিছু আছে, কি করলে, কোনখান থেকে করলে ভালো হয়, অনলাইন অফলাইন, এ বিষয়ে আপনার কি মতামত? হ্যাঁ, এই কোশ্চেনটা খুবই মানে কনফিউজিং খুব একটা প্রশ্ন। প্রাসঙ্গিক, খুব প্রাসঙ্গিক। তো এখানে আমি একটা কথাই বলবো, দেখো মানে এখানে ট্রাস্টেড বলতে আমি তো ওইভাবে বলতে পারবো না, কারণ দেখো যে অনলাইন ওয়েবসাইট গুলো রয়েছে, সেখানে যারা অলরেডি প্র্যাকটিস করেছো বা যারা হয়তো এখনো করছো, তাদের কাছে একটা জিনিস খুব প্রমিনেন্ট, যে 100% কিন্তু কারেক্ট অ্যান্সার আমরা পাই না কোনো অনলাইন ওয়েবসাইট থেকে। তো এখানে এই জিনিসটাকে যে ভেরিফাই করা, যে হ্যাঁ যেখান থেকে মানে যে সোর্সটাকে আমি রিলাই করছি, সেই সোর্সটা আমার কাছে কতটা মানে রিলায়েবল। তো এটাকে এই মুহূর্তে আমি বলবো যে ওই রাস্তায় না হেঁটে, যারা অলরেডি মানে প্রিপেয়ার্ড, এই করোনা সিচুয়েশনের মধ্যেও, কোভিড সিচুয়েশনের মধ্যেও যারা ধরো ওই দাঁতে দাঁত চেপে রেখে যারা প্রিপারেশন নিয়ে গেছো বছরের পর বছর ধরে, তারা শুধুমাত্র রিভিশনের উপরে ভরসা রাখো। তোমাদের এই মুহূর্তে আর কোনো এমসিকিউ করার দরকার নেই, কারণ তোমরা যা কিছু প্র্যাকটিস করার বা মক টেস্ট দেওয়ার সেটা আগেই দিয়ে ফেলেছো। তো এই মুহূর্তে যদি তোমরা মক টেস্ট দিতে যাও, হয়তো কিছু কিছু মক টেস্ট তুমি হয়তো কিছু কোশ্চেন করতে পারলে না, সেটা হয়তো তোমার কাছে একটা ফ্রাস্ট্রেশনকে গ্রো করাবে। তো এই মুহূর্তে যেটা হচ্ছে খুব ডেট্রিমেন্টাল, যেটা হচ্ছে খুব লেথাল, তো আমি বলবো যে এই 10টা দিন শুধুমাত্র একটা রুটিন বানিয়ে তুমি আগে দেখে নাও তোমার কোন সাবজেক্ট গুলো বা কোন পার্টিকুলার চ্যাপ্টার গুলোতে তুমি উইক রয়েছো। নতুন কোনো কিছু শেখার দরকার নেই, আবারও আমি বলছি কথাটা।
যে পোর্শন গুলোতে উইক রয়েছে সেটা একটা রুটিন বানাও, জাস্ট রিভিশন দিয়ে যাও, ঠিক আছে? আই হোপ কি এক্সামে ডেফিনেটলি ভালো পারফর্ম করতে পারবে। আর যারা হয়তো এর আগেও ভালো করে প্রিপেয়ার করতে পারোনি, যারা হয়তো ভাবছো যে হয়তো ঠিক আছে স্যার কিছু এমসিকিউ করে গেলাম, যদি স্যার তুক্কা মেরে কিছু করে দেওয়া যায়, তো তাদের জন্য এটা আমি সাজেশন করব যে তারা এমসিকিউ করেই যাও। মানে মার্কেটে বেশ কিছু ট্রাস্টেড বুকও রয়েছে বা কিছু ওয়েবসাইট রয়েছে, বাট এটা আমি বলবো না যে কোনো বুক পার্টিকুলারলি এমসিকিউ রিলেটেড এবং কোনো ওয়েবসাইট 100% ফুল প্রুফ। তো এখানে যদি কেউ কোনো মানে ভুল নলেজ গেন করে থাকো, বা হয়তো যে তুমি দেখেছো যে না ওই সাইটে তো অ্যান্সার এই অপশনটাই রয়েছে, তো দ্যাট ডাজেন্ট নেসেসারিলি মিন কি ওটাই অ্যান্সার রয়েছে। এটা কিন্তু একটা কাজ যে ওই অ্যান্সারটাকে রেকটিফাই করা, বা নিজে একটু গুগল বা অনলাইনে রিসার্চ করা যে এক্স্যাক্টলি কি ওই অ্যান্সারটাই ঠিক। তো এখন এই মুহূর্তে আমি বলবো যে ওই রাস্তায় হাঁটার কোনো দরকার নেই, যেহেতু সময়টা খুব কম রয়েছে। তো যারা অলরেডি প্রিপারেশন নিয়েছো, মানে বেশ কয়েক বছর ধরে, বা যারা হয়তো লাস্ট বছর ধরেও নিচ্ছ, তারা রিভিশন করে এক্সাম দাও। আর যারা হয়তো কয়েক মাস আগে ভেবেছো যে আমি এক্সাম দিতে যাব, তারা ওই এমসিকিউ কোনো একটা সোর্স, সেটা অনলাইন হোক বা অফলাইন হোক, সেটা তারা রিভিশন করে তোমরা যেতে পারো। এত সুন্দর করে বিশ্লেষণ এই মুহূর্তে স্টুডেন্টদের জন্য একটা খুবই ব্লেসিং হয়ে দাঁড়াচ্ছে। মানে আপনি এত সুন্দর করে জিনিসটা বোঝালেন। আমাদের হাতে তো বেশি সময় নেই, কারণ ভিডিও প্রলং হলেও অ্যাসপিরেন্টরা খুব একটা ধৈর্য পায় না, এটা তো আমরা প্রত্যেকেই জানি। তো সেক্ষেত্রে আমরা খুবই ইম্পর্টেন্ট কিছু টপিকে ডিসকাশন করতে পেরেছি। আমি চেষ্টা করেছি আপনার কাছে কিছু প্রশ্ন তুলে ধরা, যেগুলো আজকের যুগে খুবই খুবই দরকারি কিছু প্রশ্ন। আহ, তো আশা করব যে এরপরে যদি কখনো আপনাকে পাওয়া যায় কোনো ভিডিওতে, সেটাও অ্যাসপিরেন্টদের জন্য কাজে লাগবে। আর আপাতত অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভিডিওটা করার জন্য, আমাদের সাথে থাকার জন্য এবং অ্যাসপিরেন্টদেরকে সমৃদ্ধ করার জন্য। নমস্কার। ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ জাস্ট এই প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য। আমিও খুব মানে খুব নিজেকে ধন্য মনে করব যদি আমার এই ভিডিওটা মানে আরো অনেক ফিউচার অ্যাসপিরেন্টসদের যদি কোনো কাজে লাগে। ধন্যবাদ। অবশ্যই লাগবে, অবশ্যই লাগবে স্যার। এবং আমি চেষ্টা করব যদি পরেও আপনার সময় হয়, কারণ আপনি এত সুন্দর বিশ্লেষণ করছেন, এই বিশ্লেষণী ক্ষমতাটা অ্যাসপিরেন্টদের কাছে পৌঁছে যাক, তারা আরো জানুক যে কিভাবে আর কি এক্স্যাক্টলি এইভাবে মোটিভেশনটা ধরে রাখা যায়, এত সুন্দর করে আপনার বোঝানোর ধরন। তো ভবিষ্যতেও আশা রাখবো যদি আপনাকে দু একটা ভিডিওতে পাওয়া যায়, এটুকু আমাদের দিক থেকে আশা থাকবে। চেষ্টা করবো অ্যাসপিরেন্টদের জন্য নিয়ে আসা। তাহলে চেষ্টা এই বলি করবো। ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।